15। মিতশ্রীর বসবার ঘর। ঘরটি খুব বড় নয়, আসলে একটা বেশ বড় হলঘরকে ত্রিপুরী বাঁশের কারুকার্য করা জাপড়ি দিয়ে দুটো অসমান ভাগ করা হয়েছে। বড় অংশটিতে মিতশ্রীর নিজস্ব ভাষায় সঙ্গীত নাট্য একাডেমি, আর দ্বিতীয় অংশটাকে সে বলে ধান্দাবাজদের ওয়েটিং রুম। এই অপেক্ষাকৃত ছোট অংশটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো। বাঁশের জাফরির ভেতর দিয়ে চিত্র বিচিত্র আলোর আলিম্পন এসে ঘরটাকে অলৌকিক করে দিয়ে যায়, যখন ওপাশে আলো জ্বলে অথচ এই পাশে জ্বলে না। আর এই অপরূপ পার্টিশনটার সঙ্গেই সামঞ্জস্য রেখে এ ঘরের যাবতীয় আসবাব। বেতের এ ধরনের কারুকার্য করা আসবাব এখনো কলকাতায় পাওয়া যায় না, এসব এসেছে বোম্বে থেকে। বসবার গদি, পেছনের বর্ণময় কুশন সবই অত্যন্ত বিশিষ্ট রুচিমাফিক বাছা হয়েছে। মোটা গাছের গুঁড়ির তলার 4 ফুট মতো অংশ বার্নিশ করে নিয়ে তার উপর বসানো আছে এক অসাধারণ নৃত্যশীল নটরাজ। এও কাঠের, শুধু কাঠের নয়, প্রাকৃতিক। একবার বোম্বে রোড দিয়ে দীর্ঘ এক সফরের সময় সে গাছের ডালের বিন্যাসে এই নটরাজের আভাস আবিষ্কার করে। তক্ষুনি সেই অংশটিকে কাটিয়ে এদিক ওদিক একটু অদল বদল করে নিয়ে ভালো করে পালিশ করে তৈরি হয়ে গেল তার নটরাজ। তিনি বসলেন তার যোগ্য আসনে, কাঠের গুঁড়ির ওপর। দরজা দিয়ে ঢুকে প্রথম আসনটিতে, অর্থাৎ দরজার দিকে পেছন করে বসলে সামনে যে দেওয়ালটি চোখে পড়ে, তাতে খুব হালকা বিস্কিট রঙের ক্যানভাসে শুধু বাদামি রেখার এক একটি বলিষ্ঠ আঁচড়ে আঁকা ঘোড়া ঘোড়া ঘোড়া। এদের চোখ নেই, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে বোঝা যায় না, আছে শুধু সেই তীব্র সুন্দর গতিবেগ যা একমাত্র ঘোড়াদেরই থাকে। ঘোড়া মিতশ্রীর প্রিয় পশু। সে বলে, আমি যদি দেবী হতাম তাহলে বাহন হিসেবে বেছে নিতুম ঘোড়াকে। মিতশ্রী বসেছিল দরজার মুখোমুখি, আসল সোনালী মুগার একটি মেখলা পরে। তার সামনে দুই ভদ্রলোক। একজন অত্যন্ত মোটা, ঘাড় পর্যন্ত নেই, চিবুক 2-3 থাক, রং এত লালচে ফর্সা যে সেই গ্রাম্য বাংলা ছড়ায় অংশ মনে পড়ে, রক্ত ফেটে পড়ে। অন্যজন স্বাভাবিক, বড় গম্ভীর কিন্তু ক্ষিপ্র চোখ, মোটামুটি দীর্ঘকায়, বেশ পেশিবহুল, অতিরিক্ত মেদ বর্জিত চেহারা। দ্বিতীয়জন বললেন, মিতশ্রী দেবী, আপনি একটু কনসিডার করুন, বুঝতেই তো পারছেন এটা একটা এক্সপেরিমেন্ট। মিতশ্রী বাঁ পায়ের ওপর ডান পা তুলে বসেছিল হেলান দিয়ে। তার দীর্ঘ পা বরাবর মেখলার একটি ভাঁজ, চিবুকের তলায় 3টি লম্বা লম্বা আঙুল। সে পা বদলে সামান্য ঝুঁকে বলল, কি বললেন? এক্সপেরিমেন্ট? জানেন, কোনো আসরে মিতশ্রী ঠাকুর আসছে শুনলেই সেখানে টিকিট ব্ল্যাক হয়। রিভলভার পকেটে বডিগার্ড ভাড়া করতে হয় আমাকে, শুধু মত্ত জনতার হাত থেকে আমাকে নিরাপদ দূরত্বে রাখার জন্যে। জানেন, আমার প্লেব্যাক করা ছবির গানের ক্যাসেট ছবি রিলিজ করার আগেই বিক্রি হয়ে যায়। সবই জানি, কিন্তু আমরা তো আপনাকে এই মিউজিক্যালটার হিরোইনের রোলে নামাতে চাইছি। হিন্দি ছবির দর্শক যা দেখতে অভ্যস্ত তার থেকে অন্যরকম কিছু করছি, সেই হিসেবে এটা এক্সপেরিমেন্ট বই কি। মিতশ্রী একটু হাসল। তার বাঁ কপালে সামান্য একটু চেরা দাগ, ডান গালের চিবুকের কাছে একটা গোল বিন্দুর মতো আছে। তা সত্ত্বেও লোকে তার নামকরণ করেছে অমিতশ্রী। এরা বলছেটা কি? ভদ্রলোক তাড়াতাড়ি বললেন, অ্যাকচুয়ালি আপনি আর্টিস্ট, গায়িকা, অভিনেত্রী তো নন। আপনার গান, আপনার অ্যাপিয়ারেন্স, এসবের অ্যাকসেপ্টেবিলিটির কথা আমরা একেবারেই ভাবছি না। মিতশ্রী বলল, কিন্তু আমি তো অ্যাট অল অভিনয় করতে চাই বলে আপনাদের পায়ে ধরিনি। আপনারাই আমাকে প্লেব্যাক করতে বলছেন, ওকে, তাতে আমি রাজি। অভিনয় আমি কোনোদিন করিনি, কিরকম করব গ্যারান্টি দিতেও পারছি না। তাছাড়া আমাকে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে পারফর্ম করতে হয়, কতটা সময় বা আমি আপনাদের শুটিংয়ে দিতে পারবো। এবার মোটা ভদ্রলোকটি বলে উঠলেন, বিলিভ মি মিস ঠাক্কর, উই হ্যাভ সিন মেনি অফ ইউর ফটোগ্রাফস, বাট আফটার মিটিং ইউ, দ্যাট ইজ সিইং ইউর ফুল পার্সোনালিটি, উই আর কনভিন্সড দ্যাট ইউ আর দ্য হিরোইন উই আর লুকিং ফর। আমাদের অরিজিনাল প্লেনটা আপনাকে দেখে চেঞ্জ করে গেল। অন্যজন বললেন, অল দ্য সেম, ইট রিমেইনস অ্যান এক্সপেরিমেন্ট। মিতশ্রী বলল, দেখুন মিস্টার সিনহা, আমার শেষ কথা আমি বলেই দিয়েছি। আমার ফিল্মে নামার কোনো বাসনা নেই। আই এম নট অ্যাট অল আফটার আ ফিল্ম ক্যারিয়ার। আমার টার্মসে যদি রাজি থাকেন হয়তো করব, প্রপোজালটা ইন্টারেস্টিং। আমি ফিল্ম ওয়ার্ল্ডেও কিছু কিছু ঘোরাঘুরি করি,
দরদাম সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আচ্ছা, এবার আপনারা আসুন। সিনহা কিছু বলবার আগেই অপরজন অর্থাৎ কেজরিওয়াল বলে উঠলেন, অল রাইট মিস ঠাক্কর, নেক্সট ডে উই আর কামিং ব্যাক উইথ দ্য কন্ট্যাক্ট ফর্ম। কাইন্ডলি ডেটগুলো আমাদের তাড়াতাড়ি দেবেন, কুইক শেষ করতে চাই। মিতশ্রী বলল, ঠক্কর নয় ঠাকুর, শুনুন, শীতকালে নভেম্বর টু মার্চ কোনো ডেট দিতে পারবো না, ওটা হচ্ছে মাইফেল সিজন। সামার মনসুনের মধ্যে যা কিছু শেষ করতে হবে। ফর লোকেশন শুটিং উইন্টারে কুচু কুচু ডেট লাগতে পারে, প্লিজ ডোন্ট সে নো। লম্বা 2 গ্লাস সফট ড্রিঙ্ক খেয়েছেন ভদ্রলোকদ্বয়। হয়তো আশা করেছিলেন হার্ড কিছু মিলবে, এত নামকরা গায়িকার বাড়ি। মিতশ্রী সেক্ষেত্রেও তাদের নিরাশ করেছে। শেষ কথাগুলো বলে সে তার পূর্ণ দৈর্ঘ্য মেলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আচ্ছা, নমস্কার। ভদ্রলোক দুজন, একজন নামকরা প্রডিউসার এবং অন্যজন উঠতি ডিরেক্টর, এদের সে দরজা অবধি এগিয়ে দেবার চেষ্টাও করল না। পার্টিশনের অপর দিকে তার সঙ্গীত নাটক একাডেমির দিকে চলে গেল। দরজা পেরিয়ে বাইরে ড্রাইভওয়ে, তাদের বিশাল বম্বে ফিল্ম মার্কা গাড়িটার দিকে যেতে যেতে কেজরিওয়াল তার গলকম্বলের ভেতর থেকে যথাসম্ভব খাদে বললেন, হোয়াট আ পার্সোনালিটি, শি ওয়াকস লাইক আ লেপার্ড। সিনহা চিন্তিত স্বরে বললেন, আই সি ইউ হ্যাভ ফলেন ফর হার, বাট শি ইজ গোয়িং টু বি টাফ, রিয়েল টাফ। সে কথা যদি বলেন, অল আর্টিস্টস আর ফুল অফ হুইমস অ্যান্ড ভ্যানিটি, তারা তো আমাদের ক্রিয়েটিভ কিছু দিচ্ছে, সো উই মাস্ট গিভ দেম অ্যালাউন্সেস। গাড়িটা কখন নিঃশব্দে ছেড়ে গেল মিতশ্রী লক্ষ্যও করল না। ভদ্রলোকদের এক কথায় বিদায় করে সে তার গানের গালচের উপর বসল। জমাট রক্তের মতো লাল, তাতে হরিণ রঙের নকশা, মাঝে মাঝে গাঢ় সবুজের ছোঁয়া আছে। মেখলা গুটিয়ে নিয়ে তানপুরা সামনে নিয়ে সে বসেছে বটে, কিন্তু এখন তার গাইবার মেজাজ নেই, যদিও এটাই তার সান্ধ্য রেওয়াজের সময়। আসলে মিতুল খুব উত্তেজিত হয়ে আছে। যদিও সে কেজরিওয়াল এবং গৌরাঙ্গ সিনহাকে মুখে দেখিয়েছে ওদের প্রস্তাবে তার তেমন কিছু উৎসাহ নেই, কিন্তু আসলে এই প্রস্তাবটাই এখন তাকে গোধূলি লগ্নের চঞ্চলগামিনী মারোয়ার মতো পুরোপুরি অধিকার করে আছে। মিতুল এখন ঠুমরি, দাদরা, গজল, হিন্দি, উর্দু হোক, বাংলা হোক গায়। সে গানের টুকরো, পকর, পুকার ইত্যাদির সঙ্গে নানা রকম মনোহরণ মুদ্রা করে, শরীর মোচড়ায়, মুখের হাসিতে, চোখের চাহনিতে গানের নিবেদন ফুটিয়ে তোলবার একটা স্বাভাবিক প্রবণতা আছে তার। পায়ে অনেক সময় এক হারা নুপুর থাকে, পায়ের কাজও সে তবলার বোলের সঙ্গে করে থাকে। আসলে গানের চেয়েও বেশি প্রতিভা ছিল তার নাচে। অনিন্দ শরীর এবং মুখশ্রী তো ছিলই, কিন্তু বাবার সেই এক কথা, উত্তম গানা, মধ্যম বাজনা और নিকৃষ্ট নাচনা। ছোটবেলা থেকে সে শুনে আসছে তার মা তার 5 বছর বয়সের সময় হঠাৎ মারা গেছেন। কিন্তু সে অতি প্রখর বুদ্ধিমতী মেয়ে। মার অসুখ হলো না, কিচ্ছু না। আগের দিন রাতে মা তাকে কত আদর করলো, কি সুন্দর কত গয়না পরে, কালো ঢাকাই শাড়ি পরে সেজেছিল মা। বাবা সেদিন কোন সারা রাতের একটা ফাংশনে গেছিল। মিতুল বলল, মা তুমি এত সেজেছ, কোথাও যাবে? মা বলেছিল, আজকে একটা বিশেষ দিন, সাজতে হয়। কি দিন মা? জন্মদিন? তোমার জন্মদিন? মৃত্যুদিনও তো হতে পারে। যা। মা তাকে আদর করতে করতে বলল, মিতুল তুই কাকে বেশি ভালোবাসিস রে? মিতুল দ্বিধাহীন কণ্ঠে বলেছিল, বাবাইকে। কেন রে? বাবাই যে আমাকে কত ভালোবাসে। এর চেয়ে বেশি যুক্তি তার মনে আসেনি। তাহলে ধর আমি যদি মরে যাই, বাবার কাছে থাকতে পারবি তো? তখনই মিতুল মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠেছিল, মা না না, তুমি মরে যাবে না। এই তো বললি বাবাকে বেশি ভালোবাসিস। 5 বছরের মেয়ে কি করে বোঝায় বাবাকে বেশি ভালোবাসা মানে মাকে কম ভালোবাসা না, মাতৃহীন জীবনের জন্য প্রস্তুতি থাকা না। মায়ের বুকের মধ্যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল মিতুল। পরদিন উঠেছিল অনেক বেলায়। এখন বড় হয়ে বোঝে মা তাকে দুধের সঙ্গে কিছু একটা ঘুমের ওষুধ কি কিছু খাইয়েছিল। সকালে উঠে দেখল পিসিমা তার বিছানার পাশে বসে রয়েছেন, বিষণ্ণ মুখ। এই পিসিমাও তার বাবার নিজের বোন নয়, গুরু ভগিনী গোছের। বাবা দালানে পাইচারি করছে, মুখ বিষণ্ণ, শোকাহত, গম্ভীর। মিতুল প্রথমে শুনল তার মা কোথাও বেড়াতে গেছে, তারপর শুনল
তার মা হঠাৎ মারা গেছে এবং তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটো গল্পতেই সে মিথ্যের গন্ধ পায়। সে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে। বাবাই তখন তাকে বুকে তুলে নেয়। বাবা গল্প বলতো, মা কত সুখের দেশে গেছে, তাদের জন্য সেখানে অপেক্ষা করছে, সেই সব গল্প এমন সুন্দর করে বর্ণনা করে শোনাতো যে মিতুল আস্তে আস্তে মায়ের সেই মৃত্যুদিনের সাজ ভুলে গেল। তারপর একদিন যখন সে সুখে চাপল্যে বাবার আদরে জীবনটাকে একটা চমৎকার চড়ুই ভাতির মতো উপভোগ করছে, জীবনটা যখন তার কাছে একটা সব পেয়েছির দেশ, তখন সোহম চক্রবর্তী, যে নাকি তাকে ভালোবাসতো, সে উন্মাদের মতো চোখ লাল করে এসে তাকে নানান রকম কুৎসিত সন্দেহের কথা বলেছিল। সেগুলোর অন্যতম ছিল তার মায়ের এমদাদ খানের সঙ্গে পালিয়ে যাবার ইঙ্গিত। এক ঝলকে তার মনে পড়ে যায় সেই রাত্রির সেই কালো ঢাকাই শাড়ি, গা ভর্তি গয়না, মায়ের সেই অদ্ভুত সংলাপ এবং সর্বোপরি সেই ওষুধ মেশানো দুধ। এই মায়ের জন্য তার বিশেষ কোনো অনুভূতি নেই, কিন্তু কৌতূহল আছে। সে চুপি চুপি এদিক ওদিক থেকে যা খবর সংগ্রহ করেছে তার প্রথম অংশটা খুব আশাজনক। তার মায়ের পক্ষে ইমদাদ গাইতো বাজাতো, তার সঙ্গে নাকি তার মা ভদ্রমহিলা দুর্দান্ত নাচত। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকায় তাদের জুটি প্রচন্ড জনপ্রিয় হয়। তার পরেরকার খবর আর কেউ বলতে পারে না। ইমদাদ খান তো তার পঞ্চমতম পত্নীকে নিয়ে এখন বোম্বেতেই স্থায়ীভাবে বসবাস করছে। তার মা কোথায় গেল? বয়সও তো কম হলো না, বাবার চেয়ে হয়তো সামান্যই ছোট হবে, হয়তো মারাই গেছে। তার ধারণা মা নটি ছিল বলেই বাবা তাকে নাচের দিকে যেতে প্রাণপণে বাধা দিয়েছে। যাই হোক, তাতে তার কোনো ক্ষতি হয়নি। সে এখন নিজেকে নিয়ে, নিজের বর্তমান নিয়ে প্রচন্ড ব্যস্ত। জীবন, মৃত্যু, পাপ, পুণ্য কোনোটা সম্পর্কেই তার চিন্তা করবার বিশেষ সময় নেই। সে খুব ভালো করে সার কথাটি বুঝেছে। সে একজন পারফর্মার। মানুষ হিসেবে আলাদা করে তার মূল্য কারো কাছে নেই। যতদিন সে সুন্দর, সে মোহন, যতদিন সে মানুষকে তাতাতে পারবে, ততদিনই তার দাম। তার চুম্বকী শক্তিটুকু দিয়েই তার বিচার হবে আমরণ। এই দেহ সৌষ্ঠব যখন ঝরে যাবে, কণ্ঠ লাবণ্য অন্তর্হিত হবে, এই ব্যাখ্যাতীত আকর্ষিকা শক্তি ফুরিয়ে যাবে, তখন আর তাকে কেউ পুঁজবে না। ইতিমধ্যে সে এই শেষের সে ভয়ঙ্কর দিনকে অবচেতনের একদম তলায় ডুবিয়ে রেখে জীবনকে দু হাতে লুট করে যাচ্ছে। এই জন্যই কেজরিওয়াল আর গৌরাঙ্গ সিনহার ফিল্মটাতে তার আকর্ষণ জেগেছে। সে কেমন, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে তার নিজের সাংগীতিক ব্যক্তিত্ব দিয়ে কেমন, সেটা পূর্ণভাবে ধরে রাখবার সুযোগ রয়েছে ছবিটাতে। বাবা ছাড়া আর একটা মানুষকেও সে ভালোবাসে না, শ্রদ্ধার যোগ্য বলে মনে করে না। আজ পর্যন্ত সে যতজন ওস্তাদের কাছে গেছে, তারা প্রত্যেকে ঠারে ঠোরে, কেউ সোজাসুজি তার কাছে দেহ কামনা জানিয়েছেন। কোনো জলসায় মাইক্রোফোন হাতে সে যখন প্রচন্ড দাপটে গায়, বেশিরভাগ সময়ই প্রাচ্য পাশ্চাত্য পাঞ্চ করা সুর, তখন সামনের বিশাল শ্রোতৃমণ্ডলীকে তার মনে হয় প্রকাণ্ড একটা বিষাক্ত সাপ। এখন সুরে আচ্ছন্ন, তাই তালে তালে দুলছে, সুর সরে গেলেই ছোবল মারবে। এই মুন্ডহীন জনতাকে সে মনে মনে ঘৃণা করে। তার দেহ সৌন্দর্যের উপরেও আছে এক ঘৃণা মিশ্রিত ভালোবাসা। সোহম তার কাছে চিরকাল অস্পৃশ্য, কারণ সে তার এই অতুলনীয় মুখশ্রীকে আঘাত করে ক্ষুণ্ণ করেছে। মিতশ্রী জানে না তার এই ছোট ছোট দুটো কাটা দাগ তার মুখে এমন এক ব্যক্তিত্ব দিয়েছে যা তার দুর্মর সম্মোহনের অঙ্গ। সে নিজেকে নানাভাবে যত্ন করে সাজায়, শুধু নিজেকে নয়, নিজের পরিবেশকে, যা তার চালচিত্রের কাজ করে। তার বসবার ঘরে আছে বহু রকমের আলো, নানা পয়েন্ট থেকে সে সেই সুইচগুলো জ্বালে নেভায়। কখনো বাঁ দিক থেকে আলো পড়ে, তার বাঁ গালের নাকের খানিকটা অংশ, উজ্জ্বল একটি চোখ আলোকিত থাকে, ডান দিক থাকে অন্ধকারে, রহস্যময় সে অন্ধকার, শৈল্পিক আবেদনে পূর্ণ। কখনো একটা বিশেষ জায়গা থেকে তার মাথার একটি কৌণিক বিন্দুতে আলো পড়ে কাঁধে, গলায়, হাতের ওপর, মুখের নানান জায়গায় ছিটকে যায়। এভাবেই তার কাছে আবেদক অতিথিরা তাকে দেখে একটি অপূর্ব ছবি, কিংবা শিল্পসম্মত ফটোগ্রাফ, কিংবা ভাস্কর্যের মতো। বড় বড় কনফারেন্সে মিতুল তার অঙ্গভঙ্গির জন্য খানিকটা অমর্যাদা পায়। যদিও লঘু উচ্চাঙ্গ সঙ্গীতে তার অধিকার অবিসংবাদিত, তেমন খানদানি মার্গসঙ্গীতের আসরে তার ডাক পড়ে না।
তার বাবা এজন্য একটু ক্ষুণ্ণ, কিন্তু মিতুলের ভারী বয়েই গেল। বড় বড় জলসা মিতশ্রী ঠাকুর ছাড়া হয়ই না। নানান ক্লাবের শীতকালীন জলসাতেও সে যায়। তার মতো একাধিক ক্রমে দাদরা, গজল, চৈতি, পপ সঙ্গীত, নজরুল গাইবে কে? ইদানিং মিতুলের প্লেব্যাক করা কয়েকটি ছবি হিট করার পর বোম্বে থেকে তার ডাক আসছে। ওইসব খিচুড়ি গান গাইতে তার খুব একটা আপত্তিও নেই, কিন্তু বোম্বের নামডাকওয়ালা প্লেব্যাক সিঙ্গারদের থেকে 1 পয়সাও সে কম নেবে না। এই শর্তে তাকে কেউ গ্রহণ করতে রাজি হচ্ছে না। মিতুলেরও গরজ নেই। সে গাইতে ভালোবাসে, নাচও তার স্বভাবজ, নিজেকে নানাভাবে দেখতে সে ভালোবাসে, কিন্তু কোনো ক্রমেই নিজের অমর্যাদা করে নয়। নিজের যাবতীয় শখ মিটিয়ে সে তার বাড়ি, বাগান, গাড়ি করেছে। জীবনের একমাত্র প্রিয়জন বাবাকে বৃদ্ধ বয়সে সুখে রাখতে পেরেছে। ছোটবেলা থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস না পেয়ে তার উচ্চাকাঙ্ক্ষা সীমিত। অন্তত উচ্চাকাঙ্ক্ষার পেছনে তাকে দৌড়াতে হয়নি। যা পেয়েছে এতটাও সে আশা করেনি। এর থেকে বেশি নিয়ে সে কি করবে? তাকে সেক্রেটারি রাখতে হবে, ম্যানেজার রাখতে হবে, এত ব্যস্ত জীবনযাপন করতে হবে যে সে নিজের ইচ্ছে মতো কিছু করতেই পারবে না। যা চায় তাই তো সে পায়। আর তার কিসের গরজ? খালি নিজের একটা প্রবৃত্তিকে মিতুল কিছুতেই দমন করতে পারে না। কোনো কোনো পুরুষ মানুষ কোনো কোনো মুহূর্তে হঠাৎ হঠাৎ তার মধ্যে এক লেলিহান আগুনের শিখা জ্বালিয়ে দেয়। তখন তাকে তার চাই। যখন পায় না, কিছুতেই পায় না, তখন নিজের শোবার ঘরে বিশাল বিশাল আয়নার সামনে মিতুল নিজেকে কুটি কুটি করে ছিঁড়ে তছনছ করে ফেলে। আজকের প্রস্তাবটা নতুন ধরনের বলেই তার কৌতূহল। একটা সঙ্গীত ভিত্তিক ছবি, যাতে নায়িকার ভূমিকায় অভিনয়ও করবে সে, আবার গাইবেও সে। টাকার অঙ্কটাকে অনেক উঁচুতে তুলে রেখেছে মিতুল। সে সস্তায় লভ্য নয়। বেশিরভাগ মানুষই যত পায় তত চায়। মিতুল সেরকম না। খুবই আশ্চর্য, কিন্তু সে একেবারেই সেরকম নয়। তার মনে আছে সে একজন ভ্রষ্টা মায়ের ফেলে যাওয়া পালক পিতার কন্যা। তার মনে আছে তার গলা আসলে ছিল কাকের মতো কর্কশ, এমনকি একসময় বাঁচখাই গলার পুরুষের মতো মোটা। সেই গলা তার বাবা সাধিয়ে সাধিয়ে তার নিজস্ব নানা রকম জড়িবুটি করে এখন এক জোয়ারিদার, সমৃদ্ধ, সাধারণের থেকে একেবারে অন্যরকম কণ্ঠস্বর বার করেছেন। সে এও জানে তার এত মান সম্মান, অর্থ, সম্পদ কাজে কাজেই তার বাবারই জন্য। সে সম্ভবত তার মায়ের মতো দেখতে, যিনি নর্তকী ছিলেন বলেই বাবা কিছুতেই তার স্বাভাবিক নাচের ক্ষমতাকে প্রশ্রয় দিলেন না। দেননি, ভালোই করেছেন। তার শরীরে মায়ের চিহ্ন কোনগুলো যদি সে জানতে পারত, তাহলে সে সেগুলো মুছে ফেলত। মুছে ফেলবার জন্য প্লাস্টিক সার্জনের কাছে যেত। কিন্তু তার বাড়িতে তার মায়ের একটিও ছবি নেই। অনেক খুঁজেছে সে, ট্রাঙ্ক বাক্স হাঁটকেছে, পুরনো বিদেশি পত্রিকা হাঁটকেছে, কিন্তু পায়নি। কোনো বর্ণনাও শোনেনি। বাবার সঙ্গে মিল নেই দেখে লোকে স্বভাবতই বলে সে তার মায়ের মতো দেখতে। সে সেটাই সত্যি বলে ধরে নিয়েছে। মার কথাগুলো সব মনে আছে তার। তার শেষ দিনের সাজসজ্জা মনে আছে। শুধু ঘন চুলের মাঝখানে মুখের জায়গাটা শূন্য, একেবারে শূন্য। অথচ 5 বছরে স্মৃতি তো বেশ ভালোই গজিয়ে যায়। মায়ের অনেক চুল ছিল, সেটা মিতুলের মনে আছে। তাই সে নিজের চুল ছোট করে কেটে ফেলেছে। হেয়ার স্টাইল পাল্টে পাল্টে সে তার মুখের আদল বারে বারে পাল্টাতে থাকে। যত রকমের আধুনিক সাজসজ্জা, গয়নাগাঁটি পরে নিজেকে সে সমস্ত ঐতিহ্যের থেকে আলাদা করে ফেলে তার ব্যক্তিগত ইতিহাসের প্রতি তীব্র ঘৃণায়। তার এখন যা টাকা কড়ি হয়েছে, বাড়ি গাড়ি বৈভব হয়েছে, তা দিয়ে তার সব শখ মিটে যায়। আর কি চাই? পুরুষ মানুষ হলে মদ মেয়ে মানুষে উড়িয়ে দিত। যত পয়সা তত ফুর্তি। কিন্তু মিতুল মদ স্পর্শ করে না। এমনিতেই তার অনেক রকম শারীরিক মানসিক মত্ততা আছে। কৃত্রিম মাদকতার দরকার হয় না। আর তার পছন্দসই পুরুষকে পাবার জন্য তাকে পয়সা খরচ করতে হয় না। যে তার ভেতরে সেই অপ্রমেয় বিদ্যুৎ জাগিয়ে দিতে পারে, একমাত্র তাকেই সে গ্রহণ করে। অন্য সব আসঙ্গ পিপাসুদের তার সুন্দর মুখের একটা দুর্বোধ্য হাসি নিয়ে ফিরে যেতে হয়। তার মা অনেক পুরুষ বিয়ে করেছে, মিতুল বিয়েই করবে না। তাই বলে প্রকৃতি তার শরীরে যে অপরিমিত আনন্দের ভাণ্ডার ভরে দিয়েছে, তাকে সে অস্বীকার করবে? এ হতে পারে না। টাকা পয়সা, নাম যশ, এসবের লোভ দেখিয়ে তাকে কেউ কাবু করতে পারবে না। কিন্তু তার বারবার মনে হচ্ছে আজকের প্রস্তাবটা গ্রহণ না করলে সে বড় একটা কিছু হারাবে।
সে নিজে তার পূর্ণ ব্যক্তিত্ব নিয়ে, তার চলন বলন, নাচ গান সমস্ত নিয়ে সেলুলয়েডে চিরদিন বেঁচে থাকবে। এটা ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে যে প্রডিউসার এবং ডিরেক্টরটি তার সঙ্গে কথা বলতে এসেছিলেন, তার মধ্যে ডিরেক্টর অর্থাৎ গৌরাঙ্গ সিনহার সঙ্গে তার আগেই এক জলসায় দেখা হয়েছে, যেখানে তিনি প্রস্তাবটা প্রথম তাকে দেন। এই গৌরাঙ্গ সিনহা হঠাৎ তার মধ্যে সেই অগ্নি সঞ্চার করেছেন যা সে কিছুতেই নিয়ন্ত্রিত করতে পারে না। কিন্তু মিতুল এসব কথা ভদ্রলোককে জানতে দেয়নি। একটি কটাক্ষ, একটি উত্তেজক হাসিও না। সে শুধু তার বসবার ঘরের আলোগুলোকে পছন্দ মতো জ্বালিয়েছে, একটি মেখলা পরেছে, লম্বা একটি সোনার মফচেন ঝুলিয়ে দিয়েছে গলায়, কানে বীরবৌলি, লম্বা লম্বা আঙুলের নখগুলো লালচে গেরুয়া রঙে রঞ্জিত করেছে, হাতের সোনার চুড়ি এত সরু যে মাঝে মাঝে তা শুধু ঝলকায়। আঙুলে কোনো মহার্ঘ রত্ন নয়, একটা মস্ত বড় গোল্ডস্টোনের আংটি। জি সিনহা এবং কেজরিওয়াল তাদের বম্বে ব্র্যান্ড গাড়িতে যেতে যেতে মিতশ্রীকে নিয়েই আলোচনা করছিলেন। কেজরিওয়াল সিটে হেলান দিয়ে বললেন, উই মাস্ট হ্যাভ হার অ্যাট এনি কস্ট। ইট উইল ব্রেক রেকর্ডস। উই ওয়ন্ট হ্যাভ টু টিচ হার এনিথিং। শি ইজ লাইক আ প্রিজম, ফ্যাসিনেটিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। সিনহা বললেন, ইয়া, শি নোজ A to Z of showmanship. You are right. Well, it's your money. The decision too is yours. মিতুল অন্যমনস্কভাবে তানপুরার তারগুলোতে লঘুভাবে আঙুল চালাচ্ছিল। সুরের পরিমণ্ডল তৈরি হয়ে যাচ্ছিল ঘরময়, কিন্তু তার সঙ্গে তার কণ্ঠ সংযোগ হচ্ছিল না। হঠাৎ সে শুনতে পেল রামেশ্বর ডাকছেন, মিতুল, মিতুল। সে তানপুরাটাকে কোলের কাছ থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে যেতে যেতে দেখল বাবা সিঁড়ি দিয়ে কেমন উদ্বিগ্ন হয়ে নেমে আসছেন। ওরা কে এসেছিল মিতুল? ওরা কে? দেখলুম একটা হুড খোলা বিরাট গাড়ি। রামেশ্বরের গলায় ভীষণ উৎকণ্ঠা। মিতুল তার আঙুলের আংটিটা ঘোরাতে ঘোরাতে বলল, ওরা বোম্বের লোক, আমাকে ফিল্মে নামতে বলছে। তুই কি রাজি হলি নাকি? নামবি ফিল্মে? মিতুল বলল, এর আগে যে ফিল্মের অফার আমার আসেনি তা তো নয়। আমি কি সেগুলো নিয়েছি বাবা? না, তা নিসনি। এ লোকগুলো আরো পয়সাওয়ালা। তোমার ধারণা পয়সা বেশি দিলেই আমি সব করতে পারি? বাবাই, তোমার এ ধারণা কেন হলো আমায় বলবে? মিতুল এখন সিঁড়ি অবধি চলে এসেছে। সিঁড়ির রেলিংয়ের পেতলের মুন্ডিটার ওপর তার হাত। তার বাবা সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে আছেন, ধপধপে ধুতি আর হাফ পাঞ্জাবি পরা। রামেশ্বর ইতস্তত করে বললেন, না তা নয়। তোমার ভয়টা কিসের? আমি তোমায় ছেড়ে চলে যাব কারো সঙ্গে? যাবার হলে অনেক আগেই যেতাম। কথাটা কি জানো বাবাই, তোমাকে ছাড়া আর সব পুরুষ মানুষকে আমি ঘেন্না করি, ঘেন্না ঘেন্না করি। রামেশ্বর কিরকম কাঁপছিলেন ভেতরের একটা আবেগে, কান্না চাপবার চেষ্টায়। এই বয়সে চট করেই আবেগ মানুষকে অধিকার করে নেয়। মিতুল বলল, বাবাই, তবে একটা কথা, এরা আমাকে সাধারণ ফিল্মের জন্য ডাকছে না। এরা একজন গায়িকার জীবন নিয়েই গল্পটা তৈরি করছে বাবাই। এই গায়িকার রোলটাই ওরা আমাকে দিতে চাইছে। ন্যাচারালি প্লেব্যাকও করব। যদি ওরা ঠিকঠাক মূল্য দেয় তো অফারটা আমি নেব, টাকার জন্য নয়। বাবা, সামহাউ আই ফিল স্টিমুলেটেড ক্রিয়েটিভলি। রামেশ্বর বললেন, মিতুল, লোকগুলো ভালো নয়, আমি বুঝতে পারি। ডোন্ট ওয়ারি বাবাই, ভালো নয়, খুব খারাপ, এরকম অনেক লোকের সঙ্গেই আমি মোকাবিলা করেছি, করতে হয়, ইনক্লুডিং ইয়োর সোহম চক্রবর্তী। রামেশ্বর হঠাৎ একেবারে চুপ হয়ে গেলেন। মিতুল প্রায় তাঁর হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। যদিও তিনি ততটা বৃদ্ধ বা অক্ষম হননি, কিন্তু তিনি এখন ভেতরে ভেতরে কি ভীষণ বিচলিত হয়ে পড়েছেন মিতুল স্পষ্ট বুঝতে পারছে। এই একটা জায়গায় সে তার বাবাকে ইচ্ছে করে আঘাত করে, সম্পূর্ণ ইচ্ছে করে। তার প্রতি ওই অমানসিক ব্যবহারের পরেও বাবা সোহমকে পছন্দ তো করেনি, তাকে তার সঙ্গীত জীবনে চূড়ান্ত সাহায্য করেছেন, সম্ভবত তাকে ভীষণ ভালোবাসেন। এটা সে কিছুতেই সহ্য করতে পারে না। সোহমের এখন প্রচন্ড নামডাক। খেয়াল থেকে সে এখন খানিকটা সরে গেছে, কিন্তু ঠুংরিতে তার মতো ওস্তাদ কমই আছে ভারতে। আর গজলে সে প্রায় একছত্র নায়ক এখন। বড় বড় খানদানি কনফারেন্সে সে বিশেষ করে ঠুংরির জন্যই ডাক পায়। কোনো কোনো গজলের মাইফেল বসে শুধু তাকে নিয়েই। আবার কিছু কিছু কনফারেন্স তাকে একেবারেই ডাকে না। যেহেতু
সে আগে খেয়াল গেয়ে পরে ঠুমরি, দাদরা ইত্যাদির দিকে যায় না। তবে সোহমের বেশিরভাগ প্রোগ্রামই এখনো পর্যন্ত কলকাতার বাইরে। দূরদর্শনের মাধ্যমে কিছু কিছু শোনা এবং দেখা গেছে, মুখোমুখি হওয়ার আজ পর্যন্ত সুযোগ হয়নি। সুযোগ না হলেই ভালো। সোহম এখন খুব সম্ভবত লন্ডনে, খুব নাকি জমিয়েছে। বাবাকে নিয়ে দোতলায় উঠবার পর মিতুল হঠাৎ দৃঢ় সংকল্প হলো। বলল, সোহম আমাকে সেদিন কি বলেছিল জানো? রামেশ্বর হাত নেড়ে উড়িয়ে দেওয়ার একটা ভঙ্গি করলেন। ভাঙা ভাঙা স্বরে বললেন, সে তখন উন্মাদ মিতুল, মাথার ঠিক ছিল না। তাই বলে সে তোমাকে লম্পট বলবে? মাকে যা খুশি বলুক, যদিও বলার কোনো অধিকার তার ছিল না, কিন্তু তুমি তার গুরু, তুমি দেবচরিত্র মানুষ। বাবা, আমি আমার জীবনে অনেক গুরু, অনেক ওস্তাদ দেখেছি। আই নো দেম ইনসাইড আউট। তোমাকে অফ অল পার্সনস সে কথা কি করে বলে? আর আমার ঘরে যখন এসেছিল তখন একটু উত্তেজিত ছিল ঠিকই, কিন্তু তখনও ও যাকে বলে উন্মাদ তা নয়। ছুরিটা যখন তুলে নিল তখন না হয় অনেক ওকালতি করে শয়তানের বদলে ওকে উন্মাদ বলে চালাতে চেষ্টা করতে পারো। রামেশ্বর প্রথম দিকের লম্পট শব্দটা শোনার পর আর কিছু শুনতে পাননি। ভোঁ ভোঁ করছে সব ইন্দ্রিয়গুলো। লম্পট, লম্পট, লম্পট। সোহম তাহলে তার পূর্বাপর ইতিহাস সব জানে, কখনো তার কাছে প্রকাশ করেনি তো? মিতুল জানে না। মিতুল যদি জানতে পারে? মিতুল ছাড়া কেউ নেই তার। তিনি তার কাছে মিথ্যাচার করেননি কোনোদিন, শুধু সত্য গোপন করে গেছেন। তার তো আর কেউ নেই। মিতুলের শ্রদ্ধা তিনি কি করে হারাবেন? তিনি সামান্য একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিতুল, মা, সোহম হয়তো ঠিকই বলেছিল, তবে মানুষ তো বদলায়। মিতুল দেখল বাবার চোখে জল চিকচিক করছে। সে বলল, আই এম সরি বাবা, কিন্তু তোমার জানা দরকার কেন আমি সোহমের উপর বীতশ্রদ্ধ। তাছাড়া এখন আমরা সবাই গ্রোন আপ বাবাই। 30 পার হওয়া মেয়ের কাছ থেকে বাবা এসব শুনতেই পারে। লুকোচুরি করে কি লাভ? লুকোচুরি? সত্যিই তো, তিনি আজীবন মিতুলের সঙ্গে লুকোচুরি করে এসেছেন। নিজেকে বুঝিয়েছেন মিতুলেরই ভালোর জন্য, কিন্তু তার নিজের ভালোর জন্যও কি নয়? মিতুলের যে সাফল্য, ঐশ্বর্য তিনি ভোগ করছেন, এ তো ভোগ করার কথা ছিল কাশীর সেই অখ্যাত গলির অখ্যাত পণ্ডিত কেদারনাথজির। তিনি তো অনধিকারী। সবচেয়ে দুঃখের কথা, তার মায়ের ভ্রষ্টতার কথা সে জেনে গেছে, কিন্তু তিনি নিজেও যে একই পাপে পাপী তা জানে না। হঠাৎ তিনি নিজেকে বলতে শুনলেন, মিতুল, আমি সত্যিই অপরাধী। তোর আসল বাবার কাছ থেকে তোর মায়ের সঙ্গে আমি তোকেও কেড়ে এনেছিলাম। শিষ্যের কাছ থেকে অপমান আমার পাওনা বাবা। বলতে বলতে তিনি বারান্দার ইজি চেয়ারটায় বসে পড়লেন। তার চোখে জল নেই, কিন্তু বুক হু হু করে জ্বলছে, তার মুখ ঝুলে পড়েছে। মিতুল বাবাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, জানি, কেঁদো না। রামেশ্বর মিতুলের মুখের দিকে চাইতে পারছেন না, শুধু অবাক হয়ে বললেন, জানিস? আমি তোমার যত্ন করে লেখা ডায়েরিটা অনেক অনেকবার পড়েছি বাবাই। মিতুল বাবার কোলে মাথা রাখল, তারপর আস্তে আস্তে বলল, তুমিই আমার সত্যি বাবা। কে সেই পণ্ডিত যার ভীমরতি হয়েছিল বুড়ো বয়সে যুবতী বাইজি বিয়ে করবার, আমি জানতে চাই না। তুমি জীবনে আর কখনো বলবে না তুমি আমার বাবা নও। রামেশ্বর ফিকে হেসে বললেন, বাবার ডায়েরি পড়তে তোর একটুও বাদলো না মিতুল? তুই তো বড্ড দুষ্টু এবং পাকা। ডায়েরিটা বোধহয় আমি 18-19 বছর বয়সে প্রথমবার পড়ি। বলিস কি, এতদিন ধরে? মিতুল, তখন তখনও কি তোর কোনো? ইট ওয়াজ আ জোল্ট, ডেফিনেটলি। বাবা, যেদিন আমি জানলাম অন্য একটা লোক আমার বাবা, সেদিন জানলার পাশে চুপ করে বসেছিলুম। দেখলুম তুমি দুটো ডাব নিয়ে বাড়ি ঢুকছো। তারপর কিছুক্ষণ পরে তুমি ডাবে বরফের কুচি আর গোলাপ জল টল দিয়ে কি একটা শরবত করতে, সেইটে এক গ্লাস নিয়ে ঘরে ঢুকলে, বললে, মিতুল, এটা খেয়ে নে তো, বড্ড গরম পড়েছে। বাবাই, আমার হঠাৎ মনে পড়ে গেল তুমি কিরকম রাতের পর রাত আমায় পিঠে ফেলে পায়চারি করতে করতে গান করতে। একদিন 2 ঘন্টা পর পর গল্প বলার পরও যখন আমার আরো গল্পের আবদার থামল না, তুমি করুণ চোখে চেয়ে বললে, আর তো গল্প মনে পড়ছে না মিতুল। তখন আমি রেগে মেগে তোমার প্রিয় এসরাজটা আছড়ে ভেঙে ফেলেছিলুম। তুমি ভাঙা এসরাজের টুকরোগুলো, ছেঁড়া তারগুলো সযত্নে কুড়িয়ে তুলছো। এখনো
আমি চোখ বুজলেই দেখতে পাই। সেই ভাঙা এসরাজ জোড়া যায় না, কিন্তু তুমি জুড়ে ফেলেছো সারা জীবন ধরে। তোমার কণ্ঠ ক্লান্ত করা পয়সা দিয়ে আমার কনভেন্টের ফিস হতো, পোশাক হতো, খেলনা হতো, যার অনেক কিছু হয়তো না হলেও চলে যেত। বাবাই, নাও আই এম আ ওম্যান, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, আই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড মাই মাদার। বেনারস ছেড়ে চলে আসবার জন্য মাকে আমি দোষ দিই না, দোষ দিই তোমাকে ফেলে, আমাকে ফেলে চলে যাবার জন্য। বাবা, তুমিও তো একটা মানুষ, একটা অন্যায় হয়তো করে ফেলেছিলে, কিন্তু সারা জীবন তার জন্য পৃথিবীর কাছে, আমার কাছে মাথা হেঁট করে আছো। বেনামে তুমি সেই কেদারনাথজিকে কত টাকা পাঠিয়েছ তার হিসেবেও আমি তোমার ডায়েরিতে দেখেছি। বাবাই, আই ডোন্ট সি আ সিনার ইন ইউ। রামেশ্বর কথা বলতে পারছেন না। সুর সরস্বতী তাকে শাস্তি দিয়েছেন, আকণ্ঠ শাস্তি, কিন্তু তিনি ক্ষমাও করতে জানেন। তার শাস্তি কোথা দিয়ে আসবে যেমন কল্পনা করা যায় না, তেমনি অকল্পনীয় তার ক্ষমার পথ। মিতুল অনেকক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, ডোন্ট মাইন্ড, তোমাকে আমি আরেকটা কথা বলবো। ঠিক বলবো না, প্রশ্ন করব, উত্তর দেবে সঠিক? রামেশ্বর ভয় ভয়ে মিতুলের দিকে তাকালেন শুধু। মিতুল বলল, তোমার মনে হয় না শিল্পীরা অন্য মানুষদের থেকে একটু অন্যরকম? সে তাদের সৃজনী ক্ষমতায় তো বটেই, রামেশ্বর বললেন, নইলে তারাও আর ঠিক 5টা মানুষেরই মতো। মা, বাবা, বধূ, ভগ্নী, তফাৎ হবে কেন? না বাবা, যারা সব সময় শিল্পের মধ্যে ডুবে থাকে তোমার মতো, আমার মতো, তাদের চাহিদা, তাদের আবেগ একটু অন্যরকম। গানের চর্চা এইভাবে করতে করতে একটা শিল্পী একটা সূক্ষ্ম যন্ত্রের মতো হয়ে যায়। যদি কোনো কিছুর স্পর্শে, কোনো মানুষের সঙ্গে তার মনের, শরীরের সেই সূক্ষ্ম তারে ঝংকার ওঠে, সে গেয়ে উঠবে না, ঝঙ্কৃত হবে না? বাবাই, অন্য নর্মাল মানুষের ক্ষেত্রেও এটা হয়, তবে কম, কিন্তু শিল্পীর ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী। তোমার ক্ষেত্রেও তা হয়েছিল, আমার ক্ষেত্রেও তা হবে। এটা তোমাকে এবার মেনে নিতে হবে বাবাই। রামেশ্বরের ভিতরে আবার কাঁপুনি শুরু হলো, ভয়ের কাঁপুনি। মিতুলের ক্ষমার মধ্যে কি তাহলে শর্ত আছে? মিতুল বলল, কি হলো বাবাই, কথা বলছো না যে? রামেশ্বর বললেন, তুই যে নর্মাল কথাটা ব্যবহার করলি মিতুল, ওটার ওপর যদি তোর শ্রদ্ধা থাকে, তাহলে শিল্পীদের আপ্রাণ চেষ্টা করতে হবে নর্মাল হবার। মিতুল এখন উঠে আধো অন্ধকার বারান্দাটায় আস্তে আস্তে পায়চারি করছে। সে বলল, ফ্রয়েড কিন্তু বলেন শিল্পী মাত্রেই খানিকটা অ্যাবনর্মাল। নর্মাল হতে হলে তাকে তার শিল্প হারাতে হয়। অ্যাবনর্মাল মানে পাগল ছাগল নয়, অ্যাবনর্মাল মানে গতানুগতিক, একেবারে 100% যুক্তি বুদ্ধি খতিয়ে দেখা মানুষ সে নয়। 100% সেন মানে একটা টেরিফিক বোর বাবা। আমার মনে হয় সেরকম মানুষ আমি এ যাবৎ সত্যি দেখিনি। এনিওয়ে, তোমার কি বলবার আছে বলো। রামেশ্বর বললেন, মিতুল, তুই যদি উচ্ছৃঙ্খল হয়ে যাস, তো সমস্ত জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি যা পেয়েছি তা তো মিথ্যে হয়ে যাবে। তোকে যেমন সঙ্গীতের উত্তরাধিকার দিয়েছি, তেমনি জীবনের অভিজ্ঞতার সারবস্তুটুকুও যদি না দিয়ে যেতে পারি, তাহলে আমি যেখান থেকে আরম্ভ করেছিলুম সেইখান থেকে আরম্ভ করে আমি যেখানে শেষ করছি সেই ভয়ঙ্করে তুই শেষ করবি মা। তোকে যদি আমার কাঁধে চড়িয়ে দিতে না পারি, আমার তো তাহলে কিছুই করা হলো না। জীবনে করার মতো কাজ তো আর কিছুই করতে পারিনি। মিতুল বলল, বাবাই, তুমি উচ্ছৃঙ্খলতা বলতে যা মিন করেছ, সেইভাবে উচ্ছৃঙ্খল হওয়ার কথা আমি ভাবছি না। আসলে বাবাই, তোমরা অন্য যুগের। আমরা তোমাদের মতো ইলোপ টিলোপ করে চিরদিন পাপের ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকি না। যা ক্ষণিকের, যা পথের, তাকে পথেই ফেলে আসতে পারি। আমরা জানি কাঞ্চনজঙ্ঘা খুব মহিমময়, তার সেই মহিমা এক দুর্লভ ক্ষণে উন্মোচিত হয়, আবার পরক্ষণেই মেঘে ঢেকে যায়। এই কাঞ্চনজঙ্ঘাকে আমরা তার দুর্লভতা সমেত উপভোগ করি। কাঞ্চনজঙ্ঘাকে, সকালের সূর্যের জাদুমাখা কাঞ্চনজঙ্ঘাকে যে বাড়িতে উঠিয়ে আনা যায় না, সবসময় তাকে দেখার আশা করাও যে দুরাশা, এটা আমরা জানি। হোয়াট আই মিন ইজ বাবাই, আমি যদি 22 শ্রুতিতে, কিংবা ধরো 22 × 100 ইকুয়ালস 2200 শ্রুতিতে বাজাতে পারি, তুমি তোমার ওল্ড ভ্যালুস দিয়ে আমার নৈতিক বিচার করবে না। কখনো মনে করবে না তোমার মেয়ে তোমার কৃতকর্মের জন্য তোমার উপর শোধ তুলছে। তোমাদের জেনারেশনের পক্ষে যেটা ভাবাই স্বাভাবিক।
I want to be a free bird, absolutely free as a bird, a male bird, and I can never desert you. এসব কথা তোমাকে কখনো বলতাম না, কিন্তু আজকাল তোমার মুখে খুব উদ্বেগ দেখি, দুশ্চিন্তায় কালো হয়ে থাকো, এক এক সময় অনর্থক আমার উপর রাগ করো। তাই বললাম, আমার মাথার ভেতরে, বুকের ভেতরে কোথাও একটা স্থির বিন্দু আছে বাবাই, আ স্টিল পয়েন্ট। গোলক ধাঁধার মতো নানান পথ ঘুরে ঘুরে আমি সেই বিন্দুটাতে ঠিক পৌঁছে যাই। রামেশ্বর সাগ্রহে বললেন, সেই বিন্দুটা, সেটাই আসল। মিতুল, সেটা খুঁজে পেয়েছিস তাহলে? সেই তুলনা দিতে বাজনার সঙ্গে বাজার কথা বললি। বাজা অনেক লেভেলের হতে পারে মা, সে এক অদ্ভুত বাজা। ইন্দ্রিয়কে ভর করে ইন্দ্রিয়ের বাইরে চলে যাওয়া, আকাশের সঙ্গে বিশ্বলোকের সঙ্গে মিশে যাওয়া, সেই রকম বাজা। মিতুল হেসে বলল, বাজি তো বাজবো। বললাম তো বাবাই, আই এম আ ফ্রি বার্ড। আমি জানি না শেষ পর্যন্ত কিসে পৌঁছবো, কোথায় পৌঁছবো, বাট আই কিপ মাই সেলফ ওপেন। লেট মি লিভ মাই লাইফ প্লিজ। বারান্দার গোল আলোর তলায় মেখলা পড়া মিতুল দাঁড়িয়ে রয়েছে। এখানে ওখানে চিকচিক করছে সোনা, কানের বীরবৌলি দুলছে দুলছে। মিতুল তার অনেক দিনের বলতে চাওয়া কথাগুলো বাবাকে বলে ফেলতে পেরেছে। সে তাই এখন মগ্ন, মুক্ত, উর্বশী, কিন্তু অন্য উর্বশী। পুরুষ বক্ষে রক্তধারা নাচাতে সে ব্যগ্র নয়, সে একদম মুক্ত, কারো নয়, অপ্সরা, জলকন্যা। সে নিজের ঘরের দিকে চলে গেল। রামেশ্বর বারান্দার ঠান্ডা অন্ধকারে বসে রইলেন। আজ প্রথম তিনি অনুভব করলেন, মিতুল তার মায়ের মেয়ে নয়, পণ্ডিত কেদারনাথেরও মেয়ে নয়, তার নিজের প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ তাও নয়। সে বোধহয় সত্যি সত্যি তাদের তিনজনের কাঁধকে পরপর সিঁড়ির মতো ব্যবহার করে উঠে গেছে, দাঁড়িয়ে আছে অনেক উঁচুতে, স্বর্ণ ঈগল যেমন দাঁড়িয়ে থাকে অনেক উঁচুতে, একা, আপন ইচ্ছায়। যে কোনো সময় সে তার সোনালি পাখা বিস্তার করে উড়ে যাবে। যখন উড়বে মনে হবে না সে এই পৃথিবীর, কিন্তু আবার একদিন এসে বসবে এই কাঁধের ওপর সম্পূর্ণ স্বেচ্ছায়, আবার উড়ে যাবে। যাক, যা মিতুল, যারে আমার আগুনের পাখি, তোর পা থেকে খুলে নিলুম ঘর ঘরানা আর খানদানের ভারী ভারী শেকল। ওড়, উড়তে থাক।